সমস্ত বাঁশের খুঁটি হেলান দেবেন না বা নাড়াবেন না। এবং আমাদের যাত্রা চলাকালীন মঞ্চে আলো জ্বলবে নিতে দয়া করে আপনারা কেউ উন্নত মানের টর্চের আলো ও লেজার লাইট মঞ্চের উপরে ফেলবেন না। এটা আমাদের যাত্রায় বিঘ্ন করতে পারে। যাত্রা করা শেষ না পর্যন্ত দয়া করে আপনারা কেউ নিজেদের আসন ছেড়ে উঠে দাঁড়াবেন না। ঘোষণাটি শেষ হলো। নমস্কার। শ্রী যাত্রা দিবস দর্শক মন্ডলীকে জানাই বিপ্লবী যাত্রীদের পক্ষ থেকে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন ভালোবাসা। প্রভাতপুরী শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব ও মা সারদা দেবীর রাতুল চরণে প্রণাম জানিয়ে এবং দর্শভূজার চরণে শত কোটি নমস্কার জানিয়ে শুরু করছি আজকের যাত্রাপালা সুখের স্বর্গে নরকবাস। রচনা ডক্টর তাপস কুমার, সম্পাদনায় বলরাম করণ, সুর আমার সঙ্গে মাস্টার মনোরঞ্জন, রূপসজ্জা আলো ও ধ্বনি বসিরহাট লোকনাথ সাজা, দল প্রতিষ্ঠা ও প্রযোজনায় অনাদি দাস, পরিচালনায় আবার কুলেরাঙ্গা বিপ্লবী সংঘ, অভিনয় জয়দেব মন্ডল, বৃন্দাবন সরকার, ভবসিদ্ধ মন্ডল, তারক করণ, শ্রীরাম দাস, বলরাম করণ, রামকৃষ্ণ প্রামাণিক, রণজিৎ কুমার বস এবং বিপ্লবী যাত্রাবিদের সমস্ত কলা কুশলীবৃন্দ। শুরু করছি 1429 সালে বর্তমান সমাজ ব্যবস্থার চ্যালেঞ্জ সৃষ্টিকারী যাত্রাপালা ডক্টর তাপস কুমার রচিত, বিপ্লব বারিক নির্দেশিত ও অনাদি দাস প্রযোজিত লোক শিক্ষা ধারক বাহক বিপ্লবী যাত্রাঙ্গে পরিবেশিত লাস্যময় অভিনেত্রী মিস চন্দ্রিমা ও মিস পুতুল এবং গ্রিন গার্ল মিস শিখা এবং বিদ্রোহী গায়ক নায়ক কুমার হরসি এবং একটি বিশেষ চরিত্রে সুজয় পাত্র এবং দুরন্ত ক্লাসিক কর্ণের বিপ্লব বারিক অভিনীত চলতি মরশুমের চ্যালেঞ্জ সৃষ্টিকারী সামাজিক বস্তু সজল যাত্রাপালা বাস্তব থেকে তুলে আনা এক জীবন্ত দলের লিখন ব্যক্ত জীবন নিয়তি এক পরিবার নিজেরই ঘরে পরবাসী হয়ে সুখী স্বর্গে নরকবাস, সুখের স্বর্গে নরকবাস, সুখের স্বর্গে নরকবাস। कृपया ध्यान दें, गाड़ी क्रमांक 128008 सुपरफास्ट समता एक्सप्रेस थोड़ी ही देर में प्लेटफॉर्म क्रमांक 3 पर आ रही है। Howrah Mumbai Mail from Mumbai Central to Howrah via Gaya Dhanbad, which is scheduled to arrive at 23 hours 15 minutes.
গাঙ্গুলি ভালোবেসে ওনাকে বিয়ে করে বাড়িতে আনে। ওদের বিয়েটা আমি সাধারণে মেনে নিয়েছি, আর মানব না কেন? মা যে আমার সাক্ষাৎ লক্ষ্মী, এই সংসারে এসে সবাইকে যেন আপন করে। কি বলবো ডাক্তার, আপনি বললেন যে বিশ্বাস করবেন না, ভালোবাসা ছিল দেখার মতো। একটা দিন ওরা একে অপরকে না দেখলে থাকতে পারতো না। এই তো সেদিন অফিসের কাজে বউ দাদা যখন বোম্বাই যাচ্ছিল, তখন বৌদি এসে দাদাকে বলছিল, বেশ তো, তাহলে তুমি আমার সাথে মুম্বাই চলো। তুমি 7টা দিন আমাকে ছেড়ে থাকতে পারবে না, ওদিকে আমার বাবাকে ছেড়ে থাকতে পারবে না, তাহলে কি আমি সব অফিস টফিস ছেড়ে দেবো না কি বলো? দেবী, তোমার এই আদেশ আমি মাথা পেতে নিলাম। এবার তাহলে আমি চলি। শুভ সংবাদ? কি এমন শুভ সংবাদ? ও স্বামী, আজকে আমার ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে স্বামী। আজকে তোমাকে জড়িয়ে ধরে আমার ভীষণ আদর করতে ইচ্ছে করছে। আমরা দুজনে মিলেছি। আমাকে এই কারণে ছেড়ে তোমার কষ্ট হবে না? কষ্ট হবে? কেন কেন কষ্ট হবে? কাছের আয়নাতে যে যতই মুখ দেখুক সাবিত্রী, কেউ তো মনে রাখে না, কিন্তু হৃদয়ের আয়না একসাথে কারো মুখ দেখলে তা কিছু বলা যায় না সাবিত্রী। আমার এই হৃদয়ের আয়নায় আমি যে তোমাকে, আমার এই মনের মন্দিরে আমি যে শুধু তোমারই নাম লিখেছি সাবিত্রী। আর যখন তোমাকে ছাড়া আমার কষ্ট হবে, আমার দুঃখ হবে, তোমার জন্য আমার মন খারাপ হবে, জানো আমি আমার বুকের মাঝখানে এই দেখো তোমার যখন আমার মন খারাপ হবে, তখন এই ছবিটা থেকে তাকিয়ে আমি কি বলবো তুমি জানো? দিল মে হ্যায় তুম, আঁখোं में आँखों में
রাত্রে যে ট্রেনে দাদা বোম্বাই যাচ্ছিল হঠাৎ পুরো সেই ট্রেনের কামরায় আগুন ধরে যায় আর সেই আগুনে এবার দাদা চলে পড়ে শেষ হয়ে যায়। আর সেই শোকে আমার অসুস্থ বৌমা মরণ পাক হয়ে গেছে। আমি আপনার চেষ্টা করবো কাকাবাবু, তবে আমার মনে হয় এই ধরনের সাইকো পেশেন্টরা সাধারণত যার কারণে এমন অসুস্থ হয়ে পড়েছে তাকে সামনে হাজির করতে না পারলে সে কোনোদিনই সুস্থ হয়ে তা ওঠে না। কি করে ডক্টর, তা কি করে হয়? যে মারা গেছে তাকে কেমন করে এখানে হাজির করবো? না না ডক্টর, আমি হাত ধরে অনুরোধ করছি আপনি আপাতত অন্য কিছু ব্যবস্থা করুন। হ্যাঁ, আমি তো ডক্টর, ভাবতে তো আমাকে হবেই। যে কোনো উপায়ে সাবিত্রী দেবীকে সুস্থ করে তোলাই তো আমার ডিউটি। আপনারা কোনো চিন্তা করবেন না, আমি যে কোনো উপায়ে ওই সাবিত্রী দেবীকে আমি ঠিকই সুস্থ করে তুলবো। তাই করো, 70 টাকা লাগে। ডাক্তার, আমি তোমায় দেবো। আমার বৌমা যেন সুস্থ স্বাভাবিক ভাবে তার এই পেটের সন্তানকে ডাক্তার জন্মদিন করে ডাক্তার পারবে না! অবিনাশ গাঙ্গুলি বংশের প্রদীপটা পৃথিবী দেখার আগে ওটাকে আমি নিজে কেউ শুনতে পেলে যে আবার ক্যাচাল হয়ে যাবে। রাইট! কাজটা ঠিকঠাক মতো করেছিস তো? বলে, ওটা আমি ঠিক করবো আঙুলের ছিটের তলাতেই রেখে দিয়েছিলাম। আর আপনি তো খবরে শুনেছেন ট্রেনের যে বাগিটাতে বোম ব্লাস্ট হয়েছে তার একটাও বেঁচে যাবে না। আর ওই ছাড়াও অন্য গাঙ্গুলিও একেবারে মায়ের মুখে! বাকি পেমেন্টটা কি আরে পেমেন্টের জন্য এত চিন্তা করছিস কেন? পেমেন্টের টাকাটা তো তুই পেয়ে যাবি, কিন্তু বাইরে বাইরে তার সঙ্গে যে আরেকটা কাজ তোকে করতে হবে। কি কাজ করো? আরে তেমন কিছু নয়, নকল ডাক্তার সেজে আমার আদরের বৌদিটাকে তুই চিকিৎসা করবি। আমার বাপ ঠাকুর তার সত্যপুরুষ জীবনের ডাক্তারের টটকও জানে না। আরে এত আর চিন্তা আমাকে করছিস কি কেন? বলছেন চিকিৎসা করতে? আরে এত চিন্তার কি আছে? আরে বাবা, আমি তোকে যখন যে ইঞ্জেকশনটা প্রয়োগ করতে বলবো তখন তুই সেই ইঞ্জেকশনটা আমার বৌদির শরীরে প্রয়োগ করবি। আমি চাই যেমন করে হোক আমার বৌদির ওই পেটের বাচ্চাটাকে আমি একেবারে নষ্ট করে দেবো। আমার বাবা অবিনাশ গাঙ্গুলির বংশের প্রদীপ কেউ থাকবে না। একটার পর একটা বৌদি শরীরের উপরে ইঞ্জেকশনটা প্রয়োগ করবে আর সেই ইঞ্জেকশনের প্রয়োগের পরে বৌদি পেটের বাচ্চাটা একবারে পচে পড়ে ইনফেকশনে বৌদিটা আস্তে আস্তে মৃত্যুর দুপুর গোড়ায় পৌঁছবে। একটু আসলে আমার চির সত্য বৌদির পেটের বাচ্চাটাকে ইঞ্জেকশনের পরে ওই বাচ্চাটা পৃথিবীর আলো আর দেখতে পাবে না আর আমার বৌদি মৃত্যু গোড়ায় যাবে। কেমন মিষ্টি মিষ্টি রাত, বলছে দুষ্টু দুটি চোখ, মিষ্টি মিষ্টি Thank you.
লাল লজ্জার মাথা একেবারে চিবিয়ে খেতে শুরু করেছি। না মানে মেজবন্দি আমাকে ডেকে বললো যে সামনে কোনো এক নাচের প্রোগ্রাম আছে, অথচ একা একা নাচ প্র্যাকটিস হচ্ছে না, আর সেজন্যই তো মেজবন্দি নাচ প্র্যাকটিস করার জন্যে। এখন লাল লজ্জার হলো ছেড়ে উঠে পড়ে লেগেছিস, তাই না অত ভাগা? ওরে ওরে মুখা, বৌদি আর দেবরের সম্পর্কটা কি তা তুই জানিস? মার ছেলে মধুর সম্পর্ক। বৌদির কাছ থেকে পা দুটো জোরে ধরে শুধু আশীর্বাদ চেয়ে নেওয়া যায়, কিন্তু ওই বৌদির কোমর জড়াই ধরে নীলক্ষার অভিশাপ। আমার ভুল হয়ে গেছে বড়দা, মুহূর্তের মোহে আশ্চর্য হয়ে সত্যি আজ আমি মহা ভুল করে ফেলেছি। তুমি আমাকে শাসন করো বড়দা, এমন ভুল আর কখনো হবে না বড়দা। তুমি আমাকে যত খুশি মারো বড়দা। কথার ছড়ি ঝড় চেতনা পেরে তাকে হাত দুটো দিয়ে মারবার কোনো প্রয়োজন নেই। কখনো এমন ভুল হবে না বড়দা, তুমি দেখে নিও সত্যি আজ আমার চেতনা ফিরে গেছে। যে অশুভ চেতনা আমাকে গুরুজনদের লোভ করে শিক্ষা দিতে চাইছিলে, যে অশুভ চেতনা আমাকে মানুষের অবনতি পরিণত করতে চেয়েছিল, সেই চেতনা হারিয়ে আমি ভীষণ সুখী বৌদি, আমি ভীষণ খুশি বৌদি। ওই ছেলেটার মাথাটা করে বিগড়ে এটা মন বসতে করছে না, সেটা কি অপসহ্য হলো না? বললে বৌমা, আরে সঙ্গে দেখতে বোঝেন বলুন না আপনি? আরে এই নাচ গানে আপনি কতটুকু জানেন বলুন তো? নাচ গানের খবর না জানলেও কোন নাচ গানের কতটা কদর সেটা বোধহয় আমার থেকে কম জানা নেই বৌমা। তাই বলছি বৌমা, তোমরা এমন নাচ গান করো দর্শক দেখে আনন্দে হাততালি দেবে, কিন্তু করতে কখনো সিটি দেবে না। যে নাচ গান আজকাল বেশি চলন, সেই নাচ গানে তো এখন সবাই সবার শোনা হচ্ছে। আর কয়েকটা দিন পরে আমি আমার ভাইয়ের সঙ্গে আমি সিরিয়ালে অভিনয় করবো, আর তখন তো তার সঙ্গে আমাকে ওই কলকাতায় গিয়ে থাকতে হবে। এ কথা কলকাতায় গিয়ে থাকবে? হ্যাঁ? আরে কলকাতায় থাকা মানেই তো আরে কত সেলিব্রিটির সাথে না আমাকে নাচতে হবে, গাইতে হবে, হোটেল পার্কে যেতে হবে। বৌমা, অন্যের সম্মান রাখতে গিয়ে তুমি যেন তোমার এই নিজের সম্মানটুকু ফিরিয়ে দিও না বৌমা। চোখের তারে, চোখের নেশায় আজ তোমরা যেটা করতে চলেছ সেটা নোংরামি আর উচ্ছৃঙ্খল ছাড়া আর কিছুই নয় বৌমা। কথা শুনলে যদি কথা শোন, তোরা কলকাতায় যাস না গেছো ঠাকুরপা টিভিতে চার্জ করিয়ে দেওয়ার জন্য আমাদের অনেক টাকা ধার হয়ে গেছে। আমার সোনার গয়না বিক্রি করে আমরা ঠাকুরপাকে অডিশনের জন্য দিয়েছিলাম। এই সময় তোরা যদি আমাদের ছেড়ে কলকাতায় চলে যান, তাহলে যে আমরা ভীষণ বিপদে পড়ে যাবো রে বেচো। বান্ধবী, আর প্রত্যেক ঘরের ভাইদের উপর এমন আলকা সম্পর্ক আমাদের নয় বা আমাদের দুই ঘরের সম্পর্ক অনেক অনেক কঠিন, অনেক। তাই বলছি দাদুজি, জল কাটলে যেমন কখনো দুভাগ করা যায় না, আমাদের দুই ভাইয়ের এই বিষাক্ত আঘাতের সুর দিয়ে কেউ কখনো কোনোদিন দুভাগ করতে পারবে না মাধুরী। তোমার বলেই দেখতে পারবেন। সেই সময়কার জন্য অপেক্ষা করো বৌমা, আর আমরা অপেক্ষা করি আমি এর সফলতার জন্য। এই জানো
যে হতাশার কালো কালিতে থাকা হবে, তাই তো টিভি সিরিয়ালে অভিনয় বোধহয় এ জীবনে আমার হলো না বৌদি। কেন তোর টিভি সিরিয়ালে অভিনয় করা হবে না রে ভাই? এই যে একটা প্রতারণার চক্রের ফাঁদে পা দিয়েছিল। দাদা, হ্যাঁ, আমার মতো বেকার শিক্ষিত ছেলেদেরকে ওরা টিভি সিরিয়ালে চান্স করিয়ে দেওয়ার লোভ দেখিয়ে আমাদের কাছ থেকে মোটা টাকা দাবি করতো। দাদা, মোটা টাকা দাবি করতো। সেই জন্য তো আমি আমার বাড়িটা বিক্রি করে বাড়িটা বন্ধক রেখে আমি তোমার হাতে টাকা তুলে দিয়েছি। আমি সেই সমস্ত টাকা যে বাটপারি হয়ে গেছে। তাই তো এক বুক যন্ত্রণা আর হতাশা নিয়ে আমি আজকে এবারে ফিরে এসেছি। এখন আমি সবার কাছে কেমন করে আমি মুখ দেখাবো রে ভাই? সবাই যে আমাকে মিথ্যা আমাদের প্রতারক বলে গালাগালি দেবে, আর এই বন্ধুকে ভিটে বাড়ি যে আজ থেকে বেহাত হয়ে যাবে রে ভাই। না, 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 আমি এই বাড়িটা বেহাত হতে দেব না। আমি যেমন করে পারি, যেভাবে পারি এই বন্ধকের টাকা আমি জোগাড় করবো। আর বৌদি, আমি যেভাবে পারি, যেমন করে পারি তোমার সোনার বালা দুটো আমি আবার নতুন করে গড়ে দেবো বৌদি। শিল্পা, আমি তোমার মতো একটা বেকার বাউন্ডুলে একটা পচা ডুবালে আমি ডুবে মরবো। আমার সব স্বপ্ন পূরণ করে আমার ইচ্ছা মৃত্যু আমাকে যদি বাঁচতে না দাও, তাহলে কিন্তু এই মুহূর্তে এখান থেকে আমি চলে না, 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 শিল্পা, শিল্পা এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার আগে আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো। দাদা, দাদা, ঠাকুরপো, তুমি কি পাগলামের মতো কথা বলছো? ঠাকুরপো, একটা অবুঝ মেয়ের কথা শুনে তুমি এই বাড়ি ছেড়ে চলে যাবে? ঠাকুরপো, তাছাড়া ভাই তুই চলে গেলে আমার কি হবে রে হতভাগা? জানি না দাদা, আমি কিচ্ছু জানি না। শুধু এইটুকু জানি, এই বাড়িতে থাকলে আমার দম বন্ধ হয়ে আসবে। তার থেকে যাওয়ার আগে তোমাকে শুধু এইটুকু সান্ত্বনা দিই। দিনের বোঝা আমি তোমার মাথায় তুলে দিয়ে যাচ্ছি। সেই ঋণশোধের প্রকল্প নিয়ে আজকের আমি এ বাড়ি ছেড়ে চলে যাবো। তুমি কি বলছো? ঠাকুরপো, অভিনেতা হওয়ার স্বপ্নকে ফোন করে এবার আমি একটা চাকরির সন্ধান করব বৌদি। যদি বেঁচে থাকার মতো কোনো একটা কাজ পাই তবে এবারে ফিরবো। আর তা না হলে জানবে তোমাদের আবির হতাশার অন্ধকারে। ঠিক আছে? কেঁদো না দাদা, তুমি এমন ভাবে কেঁদো না। কেঁদে কেঁদে যাওয়ার সময় আমার চলার পথটা তুমি পিছুল করে আমার জীবনের পথে, আমার এই জীবনে চলার পথে যে কাঁটা ছড়ানো আছে, আঘাতের ছবলে আমাকে ক্ষত বিক্ষত হতে হবে। বৌদি, তুমিও কাঁদছো না? না বৌদি, না, তুমি কেঁদো না, কেঁদো না। আমি যে এই ঋণ শোধের প্রকল্প নিয়ে আর সোনার মালা দুটো করে দেওয়ার প্রতিজ্ঞা নিয়ে আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। কেন কাঁদছো? কেন কাঁদছো? কেঁদো না দাদা, মুছো নয়ন, কান্না হাসির খেলা, এই তো জীবন। কেঁদো না দাদা, মুছো নয়ন, কান্না হাসির খেলা।
আমাকে আমাকে কাঁদতে দেখলে কর্তা বাবু যে ভীষণ ভেঙে পড়বে। সেই জন্যই তো আজ আমি এখানে লুকিয়ে লুকিয়ে কাঁদতে এসেছি। এই তো চমৎকার অভিনয় শিখেছিস রে শিব। কর্তা বাবু আমি কাঁদতে দেখলে মনে হতো বাবা তোর বুক তো যে ভেঙে যাবে হতো বাবা। না না গো কর্তা বাবু না, আমি তো হতো বাবা আজ আমরা একসঙ্গে ঘুরিয়ে প্রাণ ঘুরে কাঁদি। এবার তুমি আমাকে নিয়ে চলো ঠাকুর, এবার তুমি আমাকে নিয়ে চলো। তুমি একটু চুপ করো, আমার কথা বলো না কর্তা বাবু। তোমার যদি কোনো কিছু হয়ে যায় তাহলে কি হবে আমার? আমি যে ওরে হতভাগা, তুই তোর নিজের মরণটা নিজেই ডাকছিস। আমি মনে হয় ওই গৌরব দাদা বাবুকে মানুষের মতো মানুষ করতে পারিনি। তার চারজনকে অনেক পাল্টে গেছে। কিন্তু সৌরভ দাদা বাবু মামা মামা এই যে শিবুদা, আমি চাকরি পেয়েছি শিবুদা। মামা আমি চাকরি পেয়েছি মামা, পুলিশের চাকরি। হ্যাঁ মামা আমি চাকরি পেয়েছি। ছেলে ঢাকাকালীন অনেক আগে আমি পুলিশের চাকরির পরীক্ষা দিয়ে রেখেছিলাম মামা। তাই আজকের দিনে এত সহজে যে চাকরিটা পেয়ে যাবো তা আমি কখনোই ভাবতে পারিনি বাবা। মামা তোমার সৌরভ আর বেকার নয় মামা, সে আজ রীতিমতো পুলিশ অফিসার। হ্যাঁ তুমি অমন ভাবে মুখ ফিরে দাঁড়িয়েছো কেন? আর তোমার চোখে জল কেন শিবুদা? দাদা বাবু আজ আমাদের বড় সর্বনাশ হয়ে গেছে। তোমরা আমায় বলো মামা, মামা তুমি নীরব কেন? এই বাড়িতে কারো কি কিছু হয়েছে? তোমরা আমায় বলো মামা, বলো। শুনবি রে সৌরভ, তবে শোন। চুপ করো চুপ করো, আর আমি সহ্য করতে পারছি না, কিছুতেই না কিছুতেই না। এত বড় একটা অঘটন ঘটে গেল, অথচ অথচ তোমরা কেউ কিছু আমায় জানালে না। তাছাড়া বৌমাকে নিয়ে আমরা এত অস্থির হয়ে পড়েছিলাম মামা। বাবা সৌরভ, আর আমরা কাউকে কিছু জানাতেই পারিনি। কেমন আছে বৌদি? সে এখন ভালো আছে তো মামা? সৌরভ, আমার সঙ্গে আমি আমার স্বামীর কাছে যাবো। তারপর পেটের সন্তানটা যে নষ্ট হয়ে যাবে।
স্বামীকে আমি হারিয়েছি, আমার একমাত্র ছেলে রক্তকে আমি হারিয়েছি। বাবা। আমি শুধু চাই আমার ভবিষ্যের সন্তানটাকে আমি একটু চোখে দেখা, আমি শুধু দেখে বাবা চাই বাবা। আমি কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না, আমি কিচ্ছু চাই না, আমি কিচ্ছু চাই না। জীবন কেন এত রং বদলায়? এ জীবন কেন এত রং বদলায়? কখনো কালো মেঘ, কখনো ঝড়বে, কখনো প্রেমের আবেগে সে নিজেকে জড়ায়। এ জীবন কেন এত রং বদলায়? এ জীবন কেন এত রং বদলায়? এ জীবন যতই সুখ চাই ততই ব্যথা পাই, জানি না জীবন গিয়ে কোথায় দাঁড়ায়। এ জীবন কেন এত রং বদলায়? এ জীবন কেন এত রং বদলায়? বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না। এই বেকার অভিশপ্ত জীবন যন্ত্রণা নিয়ে আমি কিছুতেই বাঁচতে চাই না। একটা চাকরির আশায় কত অফিসের দুয়ারে দুয়ারে ঘুরিয়ে বেরিয়েছি, কত অফিসারের কাছে হাত জোর করে অনুনয় বিনয় করেছি, দিন না বাবু মশাই, আমাকে একটা চাকরি দিন না। কিন্তু একটা চাকরি দেওয়া তো দূরের কথা, উল্টে দারোয়ান দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে আমাকে অফিস থেকে বের করে দিল। কিন্তু আমি এখন কি করব? আমি এখন কোথায় যাব? আমি যে বাড়ি ফিরে যেতে পারবো না। আমি যে দাদা বৌদিকে কথা দিয়ে এসেছি, একটা চাকরি না পাওয়া পর্যন্ত আমি বাড়ি ফিরবো না। না, আমি বাড়ি ফিরবো না। বাড়িতে ওই অবকাশ, লাঞ্ছনা, গঞ্জনা, দাদার ঋণ করুণ জর্জরিত মুখখানা আমি কিছুতেই সহ্য করতে পারবো না। তার থেকে আমি নিজেকে শেষ করে দেবো। ওই তো একটা লরি ছুটে আসছে, ওই লরির সামনে গিয়ে আমি ঝাঁপ দিয়ে নিজেকে শেষ করে দেবো। আমি নিজেকে শেষ করে দেবো। আমি বাঁচতে চাই না, আমি মরে যেতে চাই, আমাকে ছেড়ে দিন। আপনি কি জানেন যে আত্মহত্যা করার চেষ্টা করাটাও আইনত অপরাধ? দাদা তুমি বেঁচে আছো, তবে কেন মিথ্যা ট্রেন অ্যাক্সিডেন্ট নাটক করে আমাদের বাড়ির সমস্ত লোকের সঙ্গে এবার অভিনয় করছো? তুমি কি জানো না তোমাকে না পেয়ে বাড়ির সবাই কতটা অস্থির হয়ে পড়েছে? আর বৌদি তো একেবারে পাগল হয়ে গেছে। দাদা, আমি তো বলছি আমি কারো দাদা টাদা নয়, আমার নাম আবির সামন্ত। আবির সামন্ত? হয়তো আপনার দাদার চেহারার সাথে স্যার আমার চেহারা হুবহু মিল আছে। আমি তো বলছি আমার আত্মীয় স্বজন পরিজন কেউ কোথাও নেই। আমি তো একটা বেকার, আর সেই বেকারের যন্ত্রণা সহ্য করতে না পেরে আমি এই জীবনটাকে শেষ করে দিতে চেয়েছিলাম। হে ভগবান, হে তোমার কেমন লীলা ঠাকুর। ওই লোকটাকে যদি আমার দাদা সাজিয়ে আমাদের বাড়িতে নিয়ে যায়, তাহলে তো ওকে দেখে আমার বৌদি আগের মতো সুস্থ হয়ে উঠবে। তারপরে সুস্থ স্বাভাবিক অবস্থায় তার সন্তানের জন্ম দেওয়ার পরে না হয় লোকটাকে তখন থেকে না মানে ভাবছি এই হেরে যাওয়ার সুন্দর জীবনটাকে এই অকালে হারিয়ে যেতে না দিয়ে আরেকবার জয়ী হবার চেষ্টা করুন না। মানে কি বলছেন? আমার মামাতো দাদা অর্ঘ গাঙ্গুলি অবিকল আপনার মতো দেখতে, আমার মতো দেখতে। কিছুদিন আগে একটা ট্রেন অ্যাক্সিডেন্টে মারা যাওয়ায় আমার বৌদি একেবারে পাগল হয়ে গেছে। সেটি ডাক্তার বলেছে আমার দাদাকে যদি বৌদির কাছে হাজির করাতে না পারি, সে আর কোনোদিন সুস্থ হয়ে উঠবে না।
অবিকল আমার সেই দাদার মতো দেখতে। আপনি যদি কিছুদিনের জন্য আমাদের বাড়িতে, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে স্যার? আপনার দাদার চাল চলন আদব কায়দা আমি কিচ্ছু জানি না। আমি আপনাকে সবই জানিয়ে দেবো, আপনি শুধু আমার কথা মতো অভিনয় করবেন। না না, তা কি করে সম্ভব? তা কি করে সম্ভব? তাছাড়া আপনার বৌদির চোখে কিন্তু আমি ঠিক ধরা পড়ে যাব। আমি যখন আপনাকে চিনতে পারিনি, আমার বিশ্বাস আমার বৌদি আপনাকে কখনো চিনতে পারবেন। প্লিজ প্লিজ দাবির আর আপনি অমত করবেন না। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, এই কাজটা করার জন্য আমি আপনাকে মাসে মাসে 20,000 টাকা করে মাইনে দেব। তার মানে ওই টাকা পেলে আমি আমার দাদার ঋণ শোধ করতে পারবো, আর ওই অহংকারীর স্ত্রীর ওপর আমি যোগ্য জবাব দিতে পারবো। হ্যাঁ, কি ভাবছেন? আপনার প্রস্তাবে তবে আমি রাজি স্যার। বেশ, তবে আসুন, আজ থেকে আপনি অবিনাশ গাঙ্গুলির একমাত্র সন্তান মিস্টার অর্ঘ গাঙ্গুলি। আসুন আসুন, আমার সঙ্গে আসুন। বেশ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম হরে হরে, জয় রাধে জয় রাধে। আজকের দিনে আমার মতো বৈষ্ণব, এখানে বৈষ্ণব এখন কিন্তু মিলতে কোথায়? আরে বাবা, যাদের বাড়ি যেতে যাই ভিখারির মতো দুটো চাল দিয়ে দূর দূর করে বাড়িয়ে দেয়। তাই তো আজকালকার ওই চাল ডাক্তারদের মতো আমিও আমার নামের পাশে দুটো 4 ডিগ্রি বসে বলি, সাগর আমি ছেড়ে ছেড়ে প্রমানন্দ বৈষ্ণব ছোড়া তো মনি কেষ্ট দাস অধিকারী। আমি হচ্ছি ধর্মীয় বৈষ্ণব আর ধর্মীয় খ্রিস্টান। রবীন্দ্র আদেশে এই জ্যোতিষ বিদ্যার মাধ্যমে এই নরনারীদের উপকার করতেই কিন্তু আমি এসেছি। যাদের এই মায়েদের পুত্র সন্তান হচ্ছে না, তাকে নিয়ে যান, মাত্র 3 দিন যাগযজ্ঞ করালেই দেখেন বছর ঘুরতে না ঘুরতে মায়ের করে আলো। আরে বাবা, স্বামী স্ত্রী বলি মনে হচ্ছে না আপনাদের? আপনাদের চিন্তা কি? আমি তো আছি। মার করে এইদিকে যেন ছুটে আসছে। আমি বলুন এই দিক থেকেই পালা। ওই শালা বেড়াচ্ছে, ওই শালাকে বেড়াচ্ছে, শালাকে ধর, 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 শালাকে ধর, ধর, শালাকে ধর, ধর। দেখছি জয় রাধে। আমি তোকে কিন্তু এখান থেকে মেরে ভাগাবো। কেন তোমরা আমাকে মারবে? আমি তো তোমাদের মতো একটা মানুষ, আরেকটা মানুষ হয়ে আরেকটা মানুষকে মারতে তোমাদের বিবেক কি মানছে না? জয় রাধে। এই শালা বলে কি? আয়নায় একবার তুই নিজের চেহারাটা দেখেছিস? আরে বাবা, তোমায় দেখে মনে হচ্ছে পুরো মোড়া আধপোড়া অবস্থা থেকে এসেছি। বিশ্বাস করো, আমি সত্যি তোমাদের মতো একটা মানুষ। আমার এই ট্রেন অ্যাক্সিডেন্টে আমার এই দেহটা পড়ে যাওয়ায় তোমরা অন্য কিছু মনে করে আমাকে ভয় পাচ্ছ। আরে বাবা, ট্রেন অ্যাক্সিডেন্টে তোমার এই হাল হয়েছে। ট্রেন অ্যাক্সিডেন্টে আমার এই হাল হয়েছে। ওই হাসপাতালের ডাক্তাররা আমাকে কিছুতেই ছুটি দিতে চাইছিলেন না। ওদিকে বাড়ির জন্য মনটা আমার ভীষণ খারাপ লাগছিল। তাই তো আমি ওই হসপিটাল থেকে তোমার বাড়িতে কে কে আছে শুনি? আমার বাবা আছেন, আমার শিবুদা আছেন, আমার 2 বিস্তুত ভাই আছে, আর আছে আমার সাবিত্রী। আমি
আমি আবার বাড়ি ফিরে আসবো, কিন্তু কিন্তু এতদিন হয়ে যাওয়ায় জানি না আমার সাবিত্রী কতটা কষ্ট পাচ্ছে। আমি আসছি সাবিত্রী, আমি আসছি। সত্যি কি তুমি তোমার বইয়ের কাছে যাবে নাকি? আরে বাবা, তোমার এই বেগুন পোড়া চেহারা খারাপ দেখি তোমার বউ তোমাকে চিনতে পারবে তো? চিনতে পারবে না, আমি তো তার স্বামী, আর একজন স্ত্রী কি তার স্বামীকে চিনতে ভুল হয়? তাছাড়া সে আমায় কত ভালোবাসে জানো, আমাকে খুব ভালোবাসে। এই আমি বলছিলাম তোমার সঙ্গে তর্ক করে আমার কোনো লাভ নেই। যত শীঘ্র সম্ভব আমাকে বাড়ি ফিরতে হবে, যেমন করে হোক, যত কষ্ট হোক, আমাকে বাড়ি ফিরতে হবে। এদিকে পকেটে আমার গাড়ি ভাড়াটা টাকাটাও পর্যন্ত নেই। আমার ওদিকে বাসে উঠতে গেলে কন্টাক্ট টাকা আবার গোলা ধাক্কা দিয়ে দূর দূর করে নামিয়ে দেয়। আমাকে বাড়ি ফিরতে হবে, আমি কথা দিয়েছিলাম যে মনে করে হোক আমাকে বাড়ি ফিরতে হবে। সাবিত্রী, আমি আসছি। যে এখনই কোন জায়গায় জাল ফেলা হয়ে গেছিল। আজকাল ওই সমস্ত জাল ডাক্তারদের জাল জুয়ার চুরি আজকাল দেশের ঘটনা শুরু হয়ে গেছে। তাই আমার ওই জাল জ্যোতিষীর নামে আমি যদি কিনা ভেসে যাই, জয় রাধে, ও যে ওর বাড়ির দিকে যা রওনা হচ্ছে, আমি বরং আপাতত আমার ভাগ্নির বাড়ির দিকেই রওনা। সদমের অত্যাচার সহ্য করতে না পেরে আমাদের সংসার থেকে পালিয়ে এসেছি। এখন আমি কোথায় যাব? রাস্তার কিছু ছেলে আমাকে দেখে নোংরা নোংরা কথা বলছিল, এমনকি আমার গায়ে হাত দিয়ে নোংরা নোংরা ইঙ্গিত করছিল। তাতে যেমন করো আমি ওদের কাছ থেকে পালিয়ে এসেছি, কিন্তু ওরা আমার যদি পিছু নেয়, কিন্তু কে বাঁচাবে? কে আমাকে বাঁচাবে? আমি এই পরম পুরুষ শ্রী পরমানন্দ স্বামীজির মন্ত্র শিষ্য। দেখতে পেয়েছেন যে কিছুক্ষণ আগে এক অসহায় নারী আমাদের আনন্দ আশ্রমের কাজ ছিঁড়ে ফেলেছে। সেই বিপদগ্রস্ত অসহায় নারীকে উদ্ধার করার জন্য তিনি আমাকে পাঠিয়েছেন। আমার অনুমান যদি ব্যর্থ না হয় তাহলে তুমি হ্যাঁ আমি। কিন্তু আপনি জানলেন কেমন করে? আমাদের আর জানতে কোনো কিছুই বাকি নেই। কি জানেন আপনি? সামনে ভয়ঙ্কর বিপদ। সে কি? আমার সামনে ভয়ঙ্কর বিপদ? না 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 না, ভয় পাবার কিছু নেই মা। তুমি এই মন্ত্রগুলো অগ্নিজল ব্যবহার করলে দুর্বার মতো স্পর্শ করা মাত্রই তুমি একেবারে চলে ঘুরে শেষ হয়ে যাবে। আমি যাবো, আমি গুরুদেবের কাছে আশ্রয় নেবো, আমি যাবো। কোথায় আপনার গুরুদেব? ওই দেখো দূরের হ্যাঁ শান্ত সৌম্য চিত্ত পুরুষ। এসো নারী, আমার সামনে এসো। এই কি সেই বিপদগ্রস্ত নারী? আমি আপনার যাও হাত বাড়াও নারী, আমি তোমাকে অগ্নি জল প্রদান করছি। যে অগ্নি জল খেলে তোমার সারা শরীরে জ্বলবে কামনার আগুন।
আমি নিভিয়ে দেবো। আমাকে যেন ধরে এনেছিস। আমি যে মাকড়সার ফাঁদ পেতে রেখেছি, আমার মাকড়সার ফাঁদে যে একবার পরে সে আমার হাত থেকে ছাড়া পায় না। এসো না, এসো, আমি তোমার সমস্ত আগুন আমি নিভিয়ে দেবো। খবরদার, খবরদার, আমার কাছে আসবে না বলে দিচ্ছি। না দেও না, তাহলে কিন্তু নিজেকে নিজেই শেষ করে বসে। সর্বনাশ তুমি করো না বৌমা, তোমার মুখের দিকে তাকিয়ে আমি এখনো দেখছি, তুমি আমার সর্বনাশ তুমি করো না। শিব, শিব, তুমি কোথায় গেলে শিব? তুমি আর কাজটা মাইল হইতে ধরো, দেখবে সেদিন তোমারই সন্তান তোমারই কোলে ফিরে আসবে, আর এক পা করে হাঁটে শিখে বৌদিমণি। সে কচি কচি দু হাতখানা গলা জড়িয়ে আধা আধা কণ্ঠে মা মা বলে ডাকবে, তখন দেখবে সব কষ্ট দুঃখ কোথায় মিলিয়ে যাবে। লোক দেখাচ্ছে না? আপনারা আমাকে লোক দেখাচ্ছে, বেঁচে থাকার না। আমার সন্তানটা আমার স্বামীর কাছে দেওয়ার একমাত্রই কথা হয়ে দাঁড়াচ্ছে। সে তাই না? আমি শেষ করবো। তুমি কারো কাছে তোমাকে যে চাই, তুমি আমার যে আর কেউ না, এতটুকু ছেড়েছো তুমি আলো কাছে তোমাকে যে চাই, তুমি ছাড়া না তো আমার যে আর কেউ না। সাবিত্রী, সাবিত্রী, আমি কি গো এই তোমাকে ছেড়ে একা একা থাকতে পারি? সঙ্গী, এসে গেছে বলো, বলো তোমাকে এখনো কেন, বলো, বলো, বলো। আমার ভুল হয়ে গেছে। আমাকে তুমি ক্ষমা করো সাবিত্রী। না, তোমার ক্ষমা নেই, তোমার শাস্তি নিশ্চয়ই হবে। বাবা, না, আপনারা সবাই চুপ করে দাঁড়িয়ে আছেন কেন? আপনাদের ছেলেকে কি আপনারা চিনতে পারছেন না? চিনতে নয় বৌমা, চিনতে নয়, আমি বিস্ময়ে হতবাক হয়ে ভাবছি আমি কি কোনো স্বপ্ন দেখছি। মারা গেছে বলে যার শ্রাদ্ধ শান্তি পর্যন্ত আমি ছেড়ে ফেলেছি, আর সেই ছেলে কিনা আমার সামনে দাঁড়িয়ে। মরিনি বাবা, আমি মরিনি। তোমার প্রাণ ঢালা আশীর্বাদ আর সাবিত্রীর অনাথ ভালোবাসায় মৃত্যু যে আমাকে কেড়ে নিতে পারেনি, তাই তো আমি তোমার কাছে ফিরে এসেছি। ঈশ্বর সত্যই করুণাময়। শিবুদা, শিবুদা ভালো আছো তো? শিবুদা, সত্য
আমি তোমার অর্ঘ্যদাতা বাবু। যাকে গৌরব দাদা বাবু নিজে হতে সৎকার করেছে সে কোনোদিন বেঁচে ফিরতে পারেন না। পেরেছে। আসলে সেদিনের সেই ট্রেন অ্যাক্সিডেন্টটা তোমাদের কাছে পুরো খবরটাই ভুল ছিল। সেদিন অ্যাক্সিডেন্টে দাদা মারা যায়নি। আমার দাদা অন্য কারোর বডিকে দাদার বডি ভেবে দাহ করেছে। আর দাদা প্রচন্ড আঘাত পেয়ে হসপিটালে ভর্তি ছিল। তারপর আমি অনেক খোঁজাখুঁজির পরে দাদাকে খুঁজে এনেছি। এটা তোমার বিশ্বাস এটা? তুমি কি বলছো সৌরভ দাদা বাবু? অনেক আমি তোমায় সব বলবো। আমাদের বন্ধুকে ভালো করার জন্য ওই তোমাদের অর্ঘ বলে মেনে নাও। হ্যাঁ দাদা বাবু, তুমি এতদিন কোথায় ছিলে গো? তোমার জন্য বৌদিমণি আজ কি কাণ্ড করতে যাচ্ছিল। তুমি একটু আসতে দেরি হলে বৌদিমণি নিজেকে একবারে শেষ করে দিত। কেন করবো না, কেন করবো না? সাবিত্রী, তোমরা তো সবাই আমাকে বলেছিলে যে আমার স্বামী মারা গেছে। কেন কেন তোমরা সবাই মিথ্যে করে আমার শাখা শুধু তোমরা কেড়ে নিয়েছো? আমাকে কেন তোমরা এই বিধবার সাথে যে আমি কি সাথে শুনেছি আমার স্বামী জীবিত থাকতে কিনা আমি বিধবার সাথে। সাবিত্রী, তুমি দাঁড়াও, তুমি দাঁড়াবো, আমি একটু আসছি, আমি একটু আসছি, আমি একটু আসছি। চোখে আমি করতে উচিত খোকা। এই বয়সে আমি আবার অফিসে যাব, একাই আমি বিশ্বাস তুই শুধু আমার বৌমার কাছে কাছে থাকবি রে খোকা। ওই দুঃখের মেয়েটাকে তুই জানো আর কানাস বাবা, তুই জানো আর কানাস বাবা। এইবার আসল সত্যটা কি বলতো দাদা বাবু? কেউ সত্যি কি অল্প দাদা বাবু? না শিবুদা, ও তোমাদের অর্ঘ নয়। অবিকল তোমাদের অর্ঘের মতো দেখতে। ওর নাম আবির সামল। ঘটনাচক্রে কিছুদিন আগে ওর সঙ্গে আমার দেখা হয়। আমিও প্রথমে দাদা ভেবে চমকে উঠেছিলাম। তারপর ভাবলাম ওকে যদি আমাদের দাদা সাজিয়ে বাড়িতে নিয়ে যেতে পারি তাহলে তো বৌদি আবার ওকে দেখে সুস্থ হয়ে উঠবে। তাই তোকে নকল দাদা সাজিয়ে আমাদের বাড়িতে এনেছি। এবং এই কথা যেন কেউ জানতে না পারে শিবুদা। তুমি একটা বেজাতের ছেলেকে এনে এই বামুন বাড়িতে এনে তুললে। তুমি কি বলছিস শিবুদা? আমার বোধ হয় এই কাজটা করা আর সম্ভব নয় স্যার। আপনি বরং আমাকে ছেড়ে দিন স্যার। দেখলেন না আপনাকে ক্ষণিকের মতো কাছে পেয়ে আমার বৌদি কতটা সুস্থ হয়ে উঠেছে। আর এই অসুস্থ মানুষটাকে আবার আপনি মৃত্যুর দিকে ঠেলে ফেলে দিয়ে চলে যেতে পারবেন? এছাড়া যে আমার কোনো উপায় নেই স্যার। আজ আমাকে ওনার স্বামী ভেবে উনি হয়তো সুস্থ হয়ে উঠছেন ঠিকই, কিন্তু দুদিন পরে যখন জানতে পারবেন তখন কিন্তু আমাকে অনেক অনেক ঠকতে হবে। উনি আমাকে প্রবঞ্চ মৃত্যু বলবেন। তখন আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না স্যার। না না, এ আমার পক্ষে সম্ভব নয় স্যার। আপনারা আমাকে ক্ষমা করুন, আমি কিন্তু আবির বাবু, আমি চললাম। আজ আমি তোমাকে কোথাও যেতে দেবো না। এই দেখো বিধবার সাজ ছেড়ে আমি আবার অনুষ্ঠান করে এসেছি। দু হাতে সাজা করেছি। আর বেশ সিঁদুরটা ওরা চোখে আমার সিঁদুর মুছিয়ে দিয়েছিল। আর সেই সিঁদুরটা তোমার নিজের হাতে আমার সিঁদুরে পরিয়ে দাও। না, আবার নতুন করে সিঁদুর পরানোর কি আছে গো বৌদিমণি? তুমি তো নিজেই পরে নিতে পারো। আমি যখন আবার সদবা সাজতে চলেছি তখন আমি আমার স্বামীতে সিঁদুর পরে সদবা সাজ সাজবো। দাও, কি হলো? দাও, পরিয়ে দাও। না মানে আমি এখন কি করি?
আজকে ভীষণ ক্লান্ত সাবিত্রী। তোমাকে ছেড়ে অনেকগুলো রাত, অনেকগুলো দিন আমি ঠিক মতো ঘুমোতে পারিনি। তাই তো আমার ভীষণ ঘুম লাগছে সাবিত্রী। তাই নাকি? তাহলে আজ আর তোমাকে কোনো কিছু করতে হবে না। তুমি বরং আমার কোলে মাথা রেখে ঘুমাবে, এসো। কেন কোলে মাথা রেখে কেন? ওহো, তোমার কি কিছুই মনে নেই দেখছি। ওই অফিসে কাজের চাপে তোমার জন্য ঠিকমতো ঘুম আসছে না। তখন তুমি আমার কোলে মাথা রেখে আমি তোমাকে গান দিয়ে তোমাকে আমি ঘুম পাড়িয়ে দিতাম। আর আমি তোমার মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিতাম। তোমার কি কিছু মনে নেই?
কেউ কোথাও নেই, তখন তখন তুমি কি থাকবে বাড়িতে? বললেন বাবু মশাই, আমাকে আমাকে আপনারা থাকতে দেবে? হ্যাঁ, দেবো দেবো, থাকতে দেবো। ওর একটা অদ্ভুত মানুষটাকে কিছুতেই আমি দেখতে পাবো না। আমি আমি কখনো আপনার সামনে আসবো না ব্যবসা, শুধু আপনাদের বাড়ির চাকর হয়ে আপনাদের আমি সব কাজ করে দেব। এর জন্য আমাকে কোনো মাইনে দিতে হবে না। আপনাদের আপনাদের ওই টোকাটাগুলো ওই কুকুরের মুখে ফেলে দেন, সেইগুলো আমায় দেবেন। আমি সেই টোকাটাগুলোকে আমি আমার পেট ভরিয়ে দেব, পেট ভরিয়ে দেব। দয়া করে আমাকে এ বাড়িতে থাকতে দিন, থাকতে দিন। ঠিক আছে বাবা, ঠিক আছে। তোমাকে তোমাকে আমরা কি নামে ডাকবো? কেন কেন